প্রিয় দর্শক, হাতিল প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, বাংলাদেশের জিডিপির সাইজ কত, গ্রোথ কত, পার ক্যাপিটা জিডিপি কত, এগুলো নিয়ে অনেক ধরনের ডিবেট আছে। আমরা দেখেছি অলরেডি বিভিন্ন রিপোর্টে যে জিডিপির সাইজটা আসলে ওভার এস্টিমেটেড ছিল। শেখ হাসিনা সরকারের যে গত 15 বছরের যে রাজনীতি, তাদের এই সমস্ত ফিগার বাড়িয়ে দেখানোর একটা আমরা প্র্যাকটিস দেখেছি এবং সেগুলো আসলে এখন সব কিছুই প্রকাশ হচ্ছে। সো দর্শক, শ্বেতপত্র কমিটি তারাও বলেছে যে জিডিপির যে সাইজটা সেটা একটু ওভার এস্টিমেটেড বাংলাদেশে, বাট তারা ফিগারটা বলেনি। কিন্তু আমরা একটা রিসার্চে দেখছি, এটা বেসিক্যালি সিটি ব্যাংক ক্যাপিটাল, তারা হচ্ছে ইনভেস্টমেন্ট ব্যাংক উইং অফ সিটি ব্যাংক। তো তাদের যে আউটলুক 2025 সালের উপরে তারা আমাদের বাংলাদেশের ইকোনমিক আউটলুক তারা দিয়েছে, এবং এর সাথে আসলে যে আগের বছরগুলোর যে ইকোনমি সেগুলো নিয়েও তারা অ্যানালাইসিস করেই তারা এগুলো বলছে। তো সেখানে এই রিসার্চে আমরা দেখছি যে জিডিপির একটা স্পেসিফিক তারা ফিগার বলছে যে এত বিলিয়ন ডলার। সো দর্শক, আমরা এটা নিয়ে আলোচনা করব এবং আসলে আউটলুকে কি আছে, 25-এ কি থাকবে, চ্যালেঞ্জেস কি, সম্ভাবনা কি, সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই রিপোর্টটি করেছেন টিভিএস স্পেশাল করেসপন্ডেন্ট মাহফুজুল্লাহ বাবু। বাবু আছেন আমাদের সঙ্গে এবং আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। বাবু, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। এই যে জিডিপির সাইজটা আসলে কত তারা বলেছে এবং কিসের বেসিসে বলেছে? আচ্ছা, তার আপনি জানেন ইনভেস্টররা আসলে সরকার যাই বলুক না কেন, তারা আবার তাদের মতো করে কিন্তু সবকিছু ক্রস চেক করে। আপনার যে একটা কোম্পানিতে ইনভেস্ট করতে গেলেও তার অ্যানুয়াল রিপোর্টে যা আছে, যদি বড় অঙ্কের বিনিয়োগ করতে যায় তখন তারা কোম্পানিটা ভিজিট করে, ম্যানেজমেন্টের সাথে কথা বলে, তার সাপ্লায়ারদের সাথে কথা বলে যে আসলে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এরকমই একটা বেশ কিছু মেজার্স আপনি বলেছেন যে আসলে অনেক দিন ধরে এই বিতর্ক চলছিল যে ওভারস্টেটেড ফিগার্স দেখাচ্ছে সরকার। আমরা রিপোর্টার হিসাবে নিউজ রুমে আমরা এগুলো অনেক কথাও বলেছি। তো সিটি ব্যাংক ক্যাপিটাল তাদের অ্যানালিস্টরা একটা ম্যাট্রিক্স ইউজ করেছে যে আপনার যে সমধর্মী যে অর্থনীতিগুলো আছে, ভারত, পাকিস্তান বা চীনকেও তারা ইনক্লুড করেছে, যে প্রতি মেগাওয়াট বিদ্যুৎ কনজাম্পশনের পরে ন্যাশনাল কনজাম্পশনে তার ইকোনমিক আউটপুট কত দাঁড়ায়। তো চীনের ক্ষেত্রে এটা $2400 নিচে পার মেগাওয়াট এনার্জি কনজাম্পশন ট্রান্সলেট হয়, আর ভারতে, পাকিস্তানে এটা $3000 আশেপাশে। বাংলাদেশে খুবই একটা অ্যাস্ট্রোনাইজিং হাই নাম্বার, যে $4781 হচ্ছে পার মেগাওয়াট বিদ্যুৎ পোড়ালে আপনার আউটপুট আসে। তো তাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আসলে করেটা কি, যে বাংলাদেশ কি হাই ভ্যালু প্রোডাকশনে আছে? নো। তো বাংলাদেশ কি সার্ভিস সেক্টরের খুব ডমিনেন্ট কিছু, যে ফাইন্যান্সিয়াল সেক্টরে একটা কিছু করে ফেললো, মানে খুব ভ্যালু ক্রিয়েট হলো ডলার টার্মসে? নট, এরকমও না। বাংলাদেশে ইনফর্মাল ইকোনমি আছে, পাকিস্তানেও আছে, ভারতেও আছে। সো এর বাইরে তো তার মানে হচ্ছে কি পুরোটাই তারা বলছে যে এটা আসলে জিডিপি গণনার মারপ্যাচ। এবং আগে এক সময় বেজ ইয়ার চেঞ্জ হয়েছিল, সেখানে একটা বুস্ট এসেছিল, মনে আছে আপনার নিশ্চয়ই। কি বলছে জিডিপির সাইজটা? তারা বলছে যে আসলে জিডিপির সাইজটা এই যে ইলেকট্রিসিটি কনজাম্পশন ম্যাট্রিক্সে এটা ইট শুড বি অ্যারাউন্ড $300, $300 বিলিয়ন, $300 বিলিয়ন, যেটা কিনা আপনার যে সরকারি $459 বিলিয়ন ছিল লাস্ট ফিসকালের জন্য ধরা আর কি। সো এটা একটা সিগনিফিকেন্ট গ্যাপ। তো আমরা অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট যারা রিসার্চ ফার্ম আছে তাদের সাথেও কথা বলেছি, তারা বলছে 300 যদি নাও হয়, এটা আসলে সিগনিফিকেন্টলি লোয়ার দেন হোয়াট গভর্নমেন্ট যেটা দেখাচ্ছে, শুড বি বিটুইন 300-400 মাঝামাঝি কত হবে আর কি। তো তারা বলছেন যে সরকারকে আসলে এটা রিক্যালিব্রেট করা উচিত, কারণ দেখেন এর ইম্প্যাক্ট কি। জিডিপি টু ডেট রেশিও বাংলাদেশের, এটা ডেট টু জিডিপি রেশিও যেটা অনেক কম, আমরা অনেক বড় করার একটা কনফিডেন্স পাই। এটা এখন দেশি বিদেশি ঋণ মিলিয়ে আমাদের আপনার কত, যে 38%-এর মতো। তো যদি এটা 300 বিলিয়নে রিভাইজ করা হয় বা রিক্যালিব্রেট করা হয়, তখন এটা উঠে যাবে 55%-এ। স্টিল আপনার লোয়ার দেন দ্য ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেড থ্রেশহোল্ড, 70% বলা হয় যে এটা স্টিল সেফার। তারপরে বিদেশি ঋণ এখন জিডিপির 15%, এইটাও উঠে যাবে, আরো বেশি উঠে যাবে, 20-25-এর মতো উঠে যাবে আর কি। ওকে, রাইট। পার ক্যাপিটা আমরা ইন্ডিয়াকে ছাড়িয়ে গেছিলাম কাগজে কলমে, আসলে এটা নেক টু নেক
$2500 সামথিং, ইন্ডিয়া 2480 এরকম ছিল। অ্যান্ড যদি জিডিপি আসলে আবার কমে যায় সেখানে আমরা ইন্ডিয়ার পিছনে চলে যাব। পাকিস্তানের চেয়ে অ্যারাউন্ড $300 বিলিয়ন যদি থাকে তাহলে আমাদের পার ক্যাপিটা ইনকাম কত এটা হচ্ছে? লাইক আপনার ধরেন কত, যদি 450-300 এটা 1/3 কমিয়ে দেন আপনি, ওকে, তাহলে তো অনেকই কমে যাবে। আচ্ছা, এই যে ধরেন যে দুইটা কোশ্চেন, যে চায়নাতে 1 মেগাওয়াট ইলেকট্রিসিটি কনজাম্পশনে ইকোনমিক আউটপুট ধরেন $2400, তো ইন্ডিয়া পাকিস্তানে $3000, $3000, বাংলাদেশে সেটা $47-4800। সো চায়না থেকে কি এফিসিয়েন্সি ইন্ডিয়া পাকিস্তানে বেশি? এখানেও তো বেশি। এখানে আসলে এফিসিয়েন্সি ছাড়া অন্যান্য ম্যাট্রিক্স আছে, আমি ঠিক তার প্রত্যেকটা মাপের জানি না, কিন্তু আসলে বিদ্যুৎ বাংলাদেশ এমনও যদি হতো যে বাংলাদেশে ইলেকট্রিসিটি কনজাম্পশনের উপর ডিপেন্ডেন্সি কম, এটা এই দেশে প্রায় শতভাগ এলাকায় কিন্তু আপনার ইলেকট্রিসিটি চলে গেছে আর কি। সো দিস ম্যাট্রিক্স শুড ওয়ার্ক। আচ্ছা, জাস্ট একটা ধারণা দেওয়া, আপনাকে কোয়েশ্চেনটা তুলে দেওয়া আর কি। রাইট, তো অ্যাবসলিউট আপনি যদি একদম সঠিক পরিসংখ্যান করেনও 300 বিলিয়নই হবে তা না, এটি হতে পারে 350 বিলিয়ন, হতে পারে আরো কিছুটা বেশি। ওকে, তো এখানে কি আমাদের ওরা কি কিছু বলেছে এলডিসি গ্রাজুয়েশনে বা মিডল ইনকাম ট্র্যাপ শ্বেতপত্র থেকে শুরু করে সবকিছুর মধ্যে এই পয়েন্টগুলো এসছে, যে যে গ্রোথ এমনিতেই তো গ্রোথ আপনার কমেছে 5.8, যেটা অ্যাকসেপ্টেড ফর দ্য লাস্ট ফিসক্যাল ইয়ার, আর এই বছরের জন্য এডিবি বলছে যে এটা ইট ক্যান বি 5.1% এই ফিসকালে, ওয়ার্ল্ড ব্যাংক বলছে 4%। তো গ্রোথটা আসলে রক সলিড আপনার স্টেজে নাই, এবং আমরা যে প্রাইভেট সেক্টর ইকোনমির অবস্থা দেখেও বুঝতে পারছি ওয়েদার যে আপনার হকিশ যে স্ট্যান্স সেন্ট্রাল ব্যাংকের সেটিও চলছে। দে নট ওয়ারিড অ্যাবাউট গ্রোথ এনিমোর, ঘোষণাই দেওয়া আছে ইনফ্যাক্ট ইনফ্লেশন কন্ট্রোল করা, মানুষকে আপনার স্বস্তি দেওয়া, দ্যাট ইজ দ্যার প্রেফারেন্স রাইট নাও। ইয়েস। আচ্ছা, রিপোর্টটি ছিল আউটলুকের উপরে, রাইট, 2025 আউটলুক। তো আউটলুকে কি বলছে যে 25টা কেমন হবে বাংলাদেশের অর্থনীতির জন্য? আউটলুকটা আসলে মিশ্র, যেমন ইন্ডিকেটরগুলোর দিকে যদি আমরা দেখি যে আপনার যে রেমিটেন্স তাদের ফোরকাস্ট হচ্ছে এখনকার যে গতি আছে 26% ইয়ার গ্রোথ আছে ফিসকালের প্রথম 4 মাসে। তো এইটার প্রজেকশন থেকে তারা বলছেন ইট শুড বি অ্যারাউন্ড 29 বিলিয়নে হিট করবে বছর শেষে, যেটা ইজ গুড, 7 বিলিয়ন বাড়বে ফার্স্ট ফিসকালের চেয়ে। তারপরে হচ্ছে এক্সপোর্টটা, যেটা কিনা এক্সপোর্ট নিয়ে একটা ধোয়া আপনার যে ফেক ফিগার নিয়ে যেটা বলছিল যে আপনার তারা এটা তো আগের সরকারের শেষের দিকে সেটা বের হলো, যেটা ছিল এনবিআর ইপিবির এসবের হিসেবে $10 বিলিয়ন এট লিস্ট গ্যাপ ছিল। 44 পয়েন্ট সামথিং 44.5 এর মতো যেটা এখন এস্টিমেট করা হচ্ছে ফার্স্ট ফিসকালে ছিল, এটা কিছুটা বেড়ে 50 পর্যন্ত উঠতে পারে। এখন পর্যন্ত যে এই প্রথম 4 মাসের যে ডাটা আছে এটার অ্যানুয়ালাইজেশন করলে আসে 48 বিলিয়নের কাছাকাছি। তো আরেকটু গ্রোথ তো আমরা এক্সপেক্ট করতেই পারি। সো 55। তারপরে হচ্ছে যে ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট সিগনিফিকেন্টলি পড়ে গেছে 30% অর সামথিং পার্সেন্ট, যেটা পড়ে গেছে সেটা একটা অ্যালার্মিং, যে নিউ ইনভেস্টমেন্টের কোনো অ্যাপেটাইট নাই এক। আর দ্বিতীয় হচ্ছে যে আপনার ইম্পোর্ট, ওভারঅল ইম্পোর্ট মেইনলি র ম্যাটেরিয়াল and significantly dominated by the export oriented industries, তারা র ম্যাটেরিয়াল ইম্পোর্ট বাড়িয়েছে 15-16% গ্রোথ আছে। 65% নেট আপনার টোটাল ইম্পোর্ট বিল হতে পারে ফিসকাল ইয়ার শেষে, $65 বিলিয়ন হতে পারে এই যে ফিসকাল ইয়ার শেষে, এরকম হচ্ছে গিয়ে তাদের প্রজেকশন আর কি, যে আউটলুকে। আর কারেন্সি আপনার 120 আছে এখন অফিসিয়ালি, যেটা কিনা কার মার্কেটে 126 উঠে গেছে, আমরা লাস্ট উইকের খবর ছিল আর কি। তো সিটি ক্যাপিটাল বলছে যে এটা অফিসিয়ালি হয়তো 127 অ্যারাউন্ড হিট করতে পারে ফিসকাল ইয়ার শেষে বা 25-এ কোনো এক সময়। আর কি ঝুঁকি দেখছে এই গবেষণার ঝুঁকিটা? মিডল ইনকাম ট্র্যাপ, তারা ক্লিয়ারলি বলছে যে গ্রোথটা যদি মানে রক সলিড না হয় আর সাস্টেনেবল গ্রোথ না হয়, সেক্ষেত্রে বাংলাদেশ যদি তার ওভারস্টেটেড জিডিপি ডাটার উপরে আপনার এলডিসি থেকে গ্র্যাজুয়েট করে বসে, তখন তার কনসেশনাল ফান্ডিং বলেন, প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস বলেন, এই জিনিসগুলো থেকে সে বঞ্চিত হবে। এবং একদিকে আপনি শক্তিশালী না, কিন্তু শক্তিশালীদের সাথে গিয়ে কম্পিট করছেন, আপনি যে সুবিধা পেতেন সেটি আপনি ত্যাগ করছেন। তারা বলছে যে আসলে ভেবে চিনতে, যে এই মাইগ্রেশনটা এখন যে 26 মাইগ্রেশন বা 29-এ যেগুলো আমরা এগুলো পিছিয়ে দেওয়া উচিত।
আদারওয়াইজ আর মিডল ইনকাম ট্র্যাপ যেটা এটা দ্য রিস্ক ইজ এমিনেন্ট। ইনফ্লেশন নিয়ে কোনো ইনফ্লেশন পারসিস্টেন্ট থাকবে, কিছু কমতে পারে। লাইক এখন ইনফ্লেশন ডাটাও আসলে বাংলাদেশে বিশ্বাস করা কঠিন, যেটা আই মিন প্র্যাকটিক্যালি মানুষ বলে যে কোথায় 10%। না বাট সেটা তো আপনার পতিত সরকারের সময়ের কথা, সেটাই বলছি। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, হ্যাঁ তারা নাম্বারস গুলো নিয়ে আপনার যে নাম্বারস গুলো যাতে রিফ্লেক্টেড হয় এরকম একটা অ্যাটিটিউড দেখা যাচ্ছে। আমরা দেখি ফুড ইনফ্লেশন তো আমরা দেখলাম যে কত 13-14% এর মতো। ইনফ্লেশন, হাই ইনফ্লেশন থাকবে অ্যাটলিস্ট বছরের প্রথম যে 25-এর প্রথম দিকটা পর্যন্ত। গুড থিং হচ্ছে যে এখন ধরেন যে শীতকালীন শাকসবজি এগুলো মার্কেটে প্রচুর আছে এবং প্রাইসটা অনেক কমেছে, বিভিন্ন অলরেডি অনেক বেশিও কমে গেছে আপনার যে আপনার কৃষকরা, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে সেটাও হয়েছে, রাইট। সো বাবু আর কিছু বলার আছে আপনার, নাহলে আমরা আলোচনা শেষ করব? আমরা জাস্ট চাইবো যে আসলে এটা নিয়ে আলোচনা করাটা খুব দুঃখজনক যে ইনভেস্টররা বিশেষ করে তারা যখন দেখে নাম্বারস গুলো, ইউ আর কুকিং দ্য নাম্বারস, তো তখন আসলে তাদের কাছে একটা দেশের ক্রেডিবিলিটি অনেক কমে যায়। এটি আসলে আর কখনো যাতে বাংলাদেশে ফিরে না আসে। দিস ইজ হোয়াট ইনভেস্টরস নিড। ইয়েস, সেটা ঠিক আছে, বাট কথা হচ্ছে যে ধরেন যে এই গবেষণাটা এখন হলো, আপনি ধরেন যে এইচএসবিসিও বাংলাদেশের মার্কেট নিয়ে বছরে এরকমের এক ধরনের করে, স্ট্যান্ড চার্টও অ্যানালাইজ করে, সো ফরেন ইনভেস্টররা করে। তো আসলে তো তারা তো এই জিনিসগুলো আগেও করতে পারতো, তারা এটা প্রকাশ না করতো। সরকারের ধরেন যে সরকারের ভয়ে হয়তো তারা প্রকাশ করবে না, বাট নিজেদের অ্যাপিটাইটের জন্য তো তারা এটা সবসময়ই করতে পারতো। আপনি দেখবেন যে প্রথম দিকে যে সমস্ত বুলিশ কল এসেছিল বাংলাদেশ ইকোনমি নিয়ে, আস্তে আস্তে যখন আর জাগলারি প্রথম দিকে তো এত ছিল না, পরে যত সময় গেছে জাগলারি তত বেড়েছে আর কি, হ্যাঁ অ্যাম্বিশাস ওয়েতে জাগলারি হয়েছে। তো পরের দিকে কিন্তু ইনভেস্টররা আপনার কেয়ারফুলও হয়েছে। আপনি যদি দেখেন এফডিআই নাম্বারস দেখেন বা আপনার বোঝা যাচ্ছে আর কি যে তারা তাদের মতো কশাস থাকে। টাকাটা আসলে তাদের, ইনভেস্ট করবে তারা। ইনভেস্টররা এই জায়গায় কখনো যে কোনো সরকার খুশি বা বেজার এগুলো নিয়ে আসলে কোনো যে আপনার দে আর নট বদার্ড, তারা বদার্ড অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য ইনভেস্টমেন্ট। বাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ টিবিএসসি স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সাজিদ ভাই। দর্শক, আমরা আলোচনা করলাম বাংলাদেশের জিডিপি নিয়ে। বেসিক্যালি এটা হচ্ছে যে একটা রিসার্চের ফলাফল। আমরা দেখছি যে জিডিপি আসলে $450 বিলিয়ন না, এটা $300 বিলিয়ন, যেটা 1/3 আসলে কমে যাওয়া। সো ওভারঅল সেটা আসলে তো পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে আমাদের যে এলডিসি গ্রাজুয়েশন, সত্যি যদি এটা হয়ে থাকে, আমরা মনে করি যে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটাই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকারে অনেক ক্যাপাবল লোক আছে, গভর্নর থেকে শুরু করে ফাইন্যান্স অ্যাডভাইজার। তো এই বিষয়গুলো আসলে সিরিয়াসলি মনে হয় যে আরও ফার্দার গবেষণা করে আসলে যে কত বাংলাদেশের জিডিপি এবং সে পার ক্যাপিটা, এবং সেই অনুযায়ী কিন্তু আসলে আমাদের এলডিসি গ্রাজুয়েশন সেগুলো যেটাই গবেষণায় এসেছে যে আমরা যদি আসলে গ্রাজুয়েট করে ফেলি এইরকম ফল্টি ডেটার উপরে, এবং তো সেটা কিন্তু আসলে আমরা অনেক বেনিফিটস মিস করব। আমরা কম্পিটিটিভ না হয়ে কিন্তু অনেক স্ট্রং কান্ট্রির সাথে কিন্তু আমাদের আসলে কম্পিট করতে হবে ইন্টারন্যাশনাল মার্কেটে। তো এগুলো কিন্তু সবই ঝুঁকির বিষয়, এবং 25-এ আসলে কি ধরনের ঝুঁকি আছে, সম্ভাবনা আছে, বাবু সেগুলো আমাদের সাথে শেয়ার করলো। তো দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।